বিবিএ থার্ড ইয়ার কোস্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার জব কোস্টিং থেকে আজকে 1 নম্বর ক্লাস। তো যদিও এ অধ্যায় থেকে জব কোস্টিংয়ের অঙ্ক আসে, এটা পার্ট বিতে বেশি, তবে এ অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা এটা হচ্ছে কন্ট্রাক্ট কোস্টিং। আজকের ক্লাসে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো তোমাদেরকে হাতে কলমে বোঝাতে চাই। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, যে কোনো শিক্ষার্থী বুঝতে পারবেন। এ অধ্যায় থেকে আমরা 2টা নিয়মের অঙ্ক শিখব, জব কোস্টিং, কন্ট্রাক্ট কোস্টিং। তাহলে শুরুতে ধারণা নেওয়া প্রয়োজন যে জব কোস্টিং এটা কি। সময় যাতে কম লাগে এই জন্য বেসিক বিষয়গুলো আমি আগে থেকে লিখে নিয়েছি এখানে, এখন তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো। খুবই ইন্টারেস্টিং। এবং কন্ট্রাক্ট কোস্টিং এটা কি জানতে হবে। জব কোস্টিং হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করে দেওয়া। কাস্টমারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করে দেওয়া, এটা হলো জব কোস্টিং। আর কন্ট্রাক্ট কোস্টিং হচ্ছে কোনো একটা কন্ট্রাক্ট নিয়ে কোনো বিল্ডিং, অ্যাপার্টমেন্ট এগুলো তৈরি করে দেওয়া, এটা হলো কন্ট্রাক্ট কোস্টিং। এখন জব কোস্টিংয়ের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় আর কন্ট্রাক্ট কোস্টিংয়ের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় এখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা একটা সংক্ষিপ্ত কোর্সশিট দেখতে পাচ্ছ। এটার বিস্তারিত রূপ এর আগের যে চ্যাপ্টার এন ইন্ট্রোডাকশন টু কোর্স টার্মস অ্যান্ড পারপোজ তোমাদের বইয়ে আছে, ওইটাতে বিস্তারিত আলোচনা করেছে। এই চ্যাপ্টারের মধ্যেও এটার প্রয়োগ করতে হয়, এই জন্য এটা সংক্ষিপ্ত করে তোমাদেরকে দেখাচ্ছে। এখানে যে শুরুতে আছে র মেটেরিয়াল ইউজড, তো র মেটেরিয়াল ইউজটা বাইর করার জন্যই তো এর আগে অনেক কাজ করতে হয়, এটা ওই ক্লাসে দেখে নিও, আর বিস্তারিত এখানে না জানলেও চলবে। ডিরেক্ট লেবার, আমরা যদি র মেটেরিয়াল ইউজডের সাথে ডিরেক্ট লেবার যোগ করি দেন আমরা এখানে প্রাইম কোস্টটা পেয়ে যাব। তার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কোস্ট, তার সাথে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করলে আমরা এখানে টোটাল কোস্টটা পেয়ে যাব। তার সাথে প্রফিট যোগ করলে সেলিং প্রাইসটা পেয়ে যাব। এটা হচ্ছে অঙ্কের নিয়ম, এই ধারাবাহিকতা তোমাকে ঠিক রাখতে হবে। জব কোস্টিংয়ের অঙ্কের সমাধান বোঝার জন্য এতটুকুই যথেষ্ট, আর কোনো কিছু না জানলেও চলবে। এখন কন্ট্রাক্ট কোস্টিংয়ের অঙ্কের সমাধানের জন্য যা জানতে হবে। কন্ট্রাক্ট, কোনো একটা কাজ করে দিবেন, একটা কন্ট্রাক্ট নিয়েছেন 10 লক্ষ, 12 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্টের কাজ শুরু করে দিয়েছেন। এখন যেই পরিমাণ কাজ করেছেন যেটা চিহ্নিত হয়ে গেছে এটা হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, এখানে বলা হয় ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। এখন যেই পরিমাণ কাজ করেছেন এটার টাকাটা তো তোমার পাওয়ার কথা। ওই কাজের যে অংশ তুমি পেয়ে গেছো এটা হলো ক্যাশ রিসিপ্ট, আর যে অংশ এখন পর্যন্ত পাও নাই এটা রিটেনশন মানে পাবে। ওকে, আর যে অংশ কাজ করেছো এখনো চিহ্নিত হয় নাই এটাকে বলা হয় কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। আপাতত এতটুকু জানলেই চলবে। এখন আসো, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কন্ট্রাক্ট প্রাইসের 50% বা তার বেশি হলে প্রফিট ট্রান্সফারের সূত্রটা হবে 2/3 ইন্টু ন্যাশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভড বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। 50%-এর কম কিন্তু 25%-এর বেশি হলে প্রফিট ট্রান্সফারের সূত্র 1/3 ইন্টু ন্যাশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভড বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। 50%-এর কম কিন্তু 25%-এর বেশি হলে, আর 25%-এর কম হলে প্রফিট ট্রান্সফার হবে না। এটা অঙ্কের মধ্যে এই সূত্রটাই ব্যবহার করতে হবে। মানে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড একটা পরিমাণ থাকবে, কন্ট্রাক্ট একটা প্রাইস থাকবে না। এটার 50%-এর যদি বেশি হয় তখন এই সূত্র। উদাহরণস্বরূপ ধরে নিলাম ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হয়েছে 50 টাকার, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, তো এটা কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 80 টাকা। তো 50 টাকা তো 80 টাকা, এর নিশ্চয়ই 50%-এর বেশি, তখন এই সূত্রটা। এখন কন্ট্রাক্ট প্রাইস হয়েছে, কন্ট্রাক্ট প্রাইস ধরে নিলাম 80 টাকা, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড চিহ্নিত করা হয়েছে 30 টাকা। তো এটা 50%-এর চেয়ে কম, তখন 50%-এর কম কিন্তু 25-এর বেশি হলে 1/3, এখানে 2/3, এখানে 1/3, এতটুকুই পার্থক্য। তো ন্যাশনাল প্রফিট বাইর করার নিয়ম এটা অঙ্কের মধ্যে আলোচনা করব। ইন্টু ক্যাশ রিসিপ্ট
বাই বেল অফ ওয়ার্ক সার্টিফাইড। আর 25%-এর কম হলে প্রফিট ট্রান্সফার হবে না, এটার মানে কি? কন্ট্রাক্ট প্রাইস তো 80 টাকা, তাই না? এখন ধরে নাও যে 10 টাকা এখানে ওয়ার্ক সার্টিফাইড হয়েছে, ওটা তো 25%-এর চেয়েও কম, এখন প্রফিটটা ট্রান্সফার হবে না। বাকিটা অঙ্কের মধ্যে প্রয়োগ দেখাবো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। এই দিকে সাইটের মধ্যে যে পরিমাণ কাঁচামাল পাঠানো হয়েছে বা কাঁচামাল ইস্যু করা হয়েছে বা সরবরাহ করা হয়েছে, যেমন মেটেরিয়াল সেন্ট টু সাইট, লেবার মানে এক কথায় সকল প্রকার ব্যয়, ডিরেক্ট এক্সপেন্স, প্রফিট অন সেল অফ মেটেরিয়াল। কোনো কাঁচামাল যদি বিক্রি করা হয় আর এখানে যে আয়ের পরিমাণটা হবে সেটা এখানে, যে পরিমাণ বিক্রি করে দিবেন সেটা এখানে, আর কাঁচামাল ইন্ডিং হবে এইদিকে। জেনারেল ওভারহেড, ওয়াইজেস অ্যাক্রুয়েড, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ইন্ডিং যেটা থাকবে ওইটা থেকে আনরিয়ালাইজ প্রফিট মাইনাস করে টাকাটা নেওয়া হবে। মেটেরিয়াল যদি সরবরাহ করা হয়, ইস্যুড করা হয়, তখন এখানে টাকাটা আসবে। এখন একটা নিয়ম বুঝো, এইদিকে টাকা আগে যোগ করা হবে, উভয় দিকে লিখে দুইটা চিহ্ন, তারপরে এই দুইটা টাকা ওই যোগফল থেকে বাদ দিলে যে ঘাটতি হবে এটাকে বলা হয় কোস্ট অফ ওয়ার্ক ডান সিডি। এখানে বের হবে ওই কোস্ট অফ ওয়ার্ক ডান সিডি যেটা, ওইটা ওইখানে কোস্ট অফ ওয়ার্ক ডান বিডি নামে লিখে নিতে হয়। ওইটা লেখার পর ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক আনসার্টিফাইড দুইটা টাকা যোগ করে নিতে হয়। যোগ করার পরে এখানে টাকাটা বেশি হবে, বেশি টাকা উভয় দিকে কোস্ট অফ ওয়ার্ক ডান বিডির সাথে যে ঘাটতি হবে, ঘাটতিটা ন্যাশনাল প্রফিট সিডি নামে এখানে লিখে নিতে হয়। আর ওই ন্যাশনাল প্রফিট সিডিকে ন্যাশনাল প্রফিট বিডি নামে এখানে আনতে হয়। এখন বুঝবে না, অঙ্কের সমাধান করালে বুঝবে। এখন শুধু দেখে রাখো, এখন আমি এটা বোঝার জন্য বলছি না, যে মনে রাখতে হবে, এটা অঙ্কের সমাধান করলে এমনিতেই মনে থাকবে। আপাতত শুধু দেখো ন্যাশনাল প্রফিট বিডি, তো ন্যাশনাল প্রফিট বিডি এর টাকা প্রফিট ট্রান্সফার, এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট প্রভিশন, এই দুইটা নামে এখানে বসাতে হবে। এখন এই ন্যাশনাল প্রফিট বিডি এর টাকা আমরা কিভাবে প্রফিট ট্রান্সফার পিএল, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা প্রফিট প্রভিশন অ্যাকাউন্ট কিভাবে আনবো, এটার জন্য প্রফিট প্রভিশনের সূত্র ন্যাশনাল প্রফিট মাইনাস প্রফিট ট্রান্সফার পিএল অ্যাকাউন্ট। পিএল দ্বারা বোঝায় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। শোনো, এই যে প্রফিট প্রভিশন যেটা, আমরা যখন এই যে ন্যাশনাল প্রফিট এখানে যা পেয়েছি ওইটা থেকে প্রফিট ট্রান্সফার পিএল অ্যাকাউন্ট মাইনাস করলেই তো প্রফিট প্রভিশন পাওয়া যায়। তো এটা পাবো কোথায় থেকে? এটা আমরা এখানেই পেয়ে যাব। কিভাবে আমি আবার দেখাচ্ছি, ওই যে বেল অফ ওয়ার্ক সার্টিফাইড যদি 50%-এর বেশি হয়, তখন ওই যে প্রফিট ট্রান্সফার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই সূত্রটার মাধ্যমে পাওয়া যাবে, যেটা অঙ্কের মধ্যে সমাধান করা হবে। তারপর প্রফিট ট্রান্সফার 25%-এর বেশি, 50%-এর কম, তখন এই সূত্রটা ব্যবহৃত হবে। চলো এখন আমরা একটা অঙ্কের সমাধান করে নিই, তারপর ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে পরবর্তী অঙ্কগুলোর সমাধান করব। টাটা লিমিটেড ম্যানুফ্যাকচার্স গুডস টু কনজিউমার স্পেসিফিকেশন। কাস্টমারের নির্দেশ অনুযায়ী টাটা লিমিটেড পণ্য উৎপাদন করে, অর্থাৎ ওই জব কোস্টিং যেটা, দি ফলোয়িং ডাটা রিলেটস টু এ জব। র মেটেরিয়াল ইউজড, এখানে কাঁচামাল ব্যবহৃত হবে দুইটা ক্যাটাগরির কাঁচামাল, মেটেরিয়াল এ এবং বি। 180 কেজি 40 টাকা করে, 280 কেজি 30 টাকা করে। ডিরেক্ট লেবার ডিপার্টমেন্ট 1 এবং ডিপার্টমেন্ট 2 কাজ করবে 390 ঘন্টা, 4 টাকা 50 পয়সা করে। 480 ঘন্টা, 3 টাকা 50 পয়সা করে। ফ্যাক্টরি ওভারহেড ইজ চার্জ এর টাকা 2.70 পার আওয়ার। ফ্যাক্টরি ওভারহেড প্রতি ঘন্টায় 2 টাকা 70 পয়সা করে চার্জ হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এস 25% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টোটাল উৎপাদন ব্যয়ের উপরে 25% ধরা হবে। প্রফিট হবে বিক্রয়ের 15%। ক্যালকুলেট দি টোটাল কোস্ট অ্যান্ড সেলিং প্রাইস অফ দ্য জব। টোটাল কোস্ট, ব্যয়ের পরিমাণ, প্রফিটের পরিমাণ, সেলিং প্রাইসের পরিমাণ নির্ণয় করতে হবে। এখন এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, প্রশ্ন এই জায়গায় রাখলাম আর উত্তরটা এখানেই বোঝাচ্ছে। টাটা লিমিটেড ম্যানুফ্যাকচার, এটা আর পড়ার প্রয়োজন নেই। তো কাঁচামালটা র মেটেরিয়াল যেটা ব্যবহার হয়েছে, মেটেরিয়াল 180 40 টাকা করে, মেটেরিয়ালে 180 40 টাকা করে 7200। মেটেরিয়াল বি 280 30 টাকা করে, 280 30 টাকা করে 8400, যোগ করলে 15600। এখন ডিরেক্ট লেবারটা নিয়ে আসো, কারণ আমরা জানি র মেটেরিয়াল ইউজডের সাথে ডিরেক্ট লেবার যোগ করতে হয়।
390 ঘন্টা 4 টাকা 50 পয়সা করে 1755, 480 ঘন্টা 3 টাকা 50 পয়সা করে 1680, যোগ করলে 3435, যোগ করলে প্রাইম কস্ট 19035। ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা 70 পয়সা করে পার আওয়ার। তো পার আওয়ার বলতে তো 390 আর 480 দুইটাই যোগ হবে। ফ্যাক্টরি ওভারহেড 390 480 2 টাকা 70 2349। ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে তো ওয়ার্ক কস্ট, অথবা এটার আরেকটা নাম আছে ফ্যাক্টরি কস্ট, অথবা এটার আরেকটা নাম আছে ম্যানুফ্যাকচারিং কস্ট, 21384। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 25% অন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তো ম্যানুফ্যাকচারিং কস্ট তো 21384, এটা 25% বাইর করে নিব 5346। ওই 21384 25%, 5346, তখন টোটাল কস্ট 26730। তোমাদের অঙ্কের মধ্যে বলেছে যে প্রফিটটা হবে বিক্রয়ের উপরে 15%। এখন মনে রেখো টোটাল কস্ট এবং প্রফিট যোগ করেই বিক্রয় মূল্য হয়। এখন এই প্রফিট যদি 15% হয় তখন টোটাল কস্ট হলো 85%, কারণ 100তে যেহেতু হিসাব করা হচ্ছে। সেলিং প্রাইস সমান কি হয়? টোটাল কস্ট যোগ প্রফিট। প্রফিট যদি 15% হয় বিক্রয়ের, তাহলে টোটাল কস্ট হলো 85%। এখন কি কাজ? প্রফিটটা কিভাবে বাইর করব? তখন নিয়ম হলো ওই যে টোটাল ব্যয় 26730, ওইটাকে 15 দ্বারা গুণ হবে, তখন 100 থেকে 15 বাদ দিয়ে 85 দ্বারা ভাগ হবে। আর যদি টোটাল ব্যয়ের উপরে বলতো তখন ডিরেক্ট 26730-এর উপরে 15% বাইর করে নিতাম। যেহেতু বিক্রয়ের উপর বলেছে, তখন 26730-কে 85 দ্বারা ভাগ 15 দ্বারা গুণ প্রফিটটা চলে আসবে। তখন এই 26730 আর প্রফিট যোগ করলে সেলিং প্রাইস 31447। আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি। সেলিং প্রাইসের 15% হচ্ছে কি? প্রফিট। আর টোটাল কস্ট হবে 85%। তার মানে এই টোটাল কস্ট হলো 85%। এই টোটাল কস্ট 26730-কে যদি আমি 85 দ্বারা ভাগ করি, কত পার্সেন্টের টাকা পাওয়া যাবে? 1%-এর, কারণ টোটাল কস্ট এখানে 85% টাকা আছে। 26730-কে 85 দ্বারা ভাগ করলে, 85 যেহেতু নিচে আছে অবশ্যই এটা 85 দ্বারা ভাগ, 85 দ্বারা ভাগ করলে 1%-এর টাকা পাওয়া যাবে। এখন যদি আমি 15 দ্বারা গুণ করি, তার মানে 15%-এর টাকা এটা প্রফিট। তো আগেরটা 85 আর এটা হলো 15%। 85 আর 15 100% টাকা হচ্ছে সেলিং প্রাইস। তো আজকে এতটুকু পর্যন্ত থাক, তোমরা এই অঙ্কের সমাধানটা করো। তারপর পরবর্তী ক্লাসে আমি পরের অঙ্কগুলো সমাধান নিয়ে আসবো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না।